নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে এখনও বেশ অ্যাক্টিভ রয়েছে। শেষ মুহূর্তের এই শেষ কয়েকদিনে কি বিশেষ চমক ইস্টবেঙ্গল দিতে চলেছে, ইস্টবেঙ্গলের ডিফেন্সে কোন প্লেয়ারকে আমরা দেখতে পাবো, সেই নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা যদি ইস্টবেঙ্গলের দলের দিকে দেখো, তো এখনও বেশ কয়েকটা পজিশানে বেশ কিছু প্লেয়ারের প্রয়োজন রয়েছে, এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ডুরান্ড কাপের প্রথম ম্যাচের পরেই কিন্তু অস্কার থাংবয়সিংটো ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা, এবং সবাই মিলে কিন্তু একটা বেশ ভালো রকম মিটিং হয়েছে। সেখানে অস্কার জানিয়েছে আমার এই পজিশনে প্লেয়ার লাগবে। তো সেই অনুযায়ী পরবর্তী সময় একজন গোলকিপারকে ইস্টবেঙ্গল যে ট্রায়ালে ছিল তাকে অফিসিয়ালি সিগনেচার করেছে। এখনও বেশ কিছু পজিশানে বেশ কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে নিতে চলেছে। তো ইস্টবেঙ্গলের দুর্বল জায়গা বলতে ইস্টবেঙ্গলে কিন্তু দুই সাইড ব্যাক, যদিও লেফট ব্যাক পজিশানে জয়গুপ্তা চূড়ান্ত হয়ে গেছে, সেখানে আর প্লেয়ার লাগবে না। জয়গুপ্তা রয়েছে, প্রভাত খেলতে পারে, লালচুংনুঙ্গা লেফট ব্যাকে খেলতে পারে, কিন্তু রাইট ব্যাকে অপশান তো কম এবং কোয়ালিটি প্লেয়ারেরও অভাব রয়েছে। হ্যাঁ, যদি সেখানে দেখো শুধুমাত্র মোহাম্মদ রাকিব রয়েছে, এছাড়া কিন্তু সুমনকে ভাবনা চিন্তা করা যেতে পারে রাইট ব্যাক পজিশানে, কিন্তু এখনই সুমনকে হয়তো ফার্স্ট চয়েস হিসাবে ভাবা হবে না। এখনও অনেকটা তাকে কিন্তু আরও ভালো খেলতে হবে এবং অনেকটা সময় এখনও কিন্তু তাকে প্রমাণ করতে হবে। কিন্তু সেই জায়গায় এমন কোনো প্লেয়ারকে ইস্টবেঙ্গল চাইছে যে ইন্ডিয়ান ফুটবলে যথেষ্ট পরিচিত এবং যার অভিজ্ঞতা অনেক অনেক রয়েছে। তো সেই দিকে বেশ কিছু প্লেয়ারের দিকে নজর ছিল। প্রথম যে প্লেয়ারের দিকে নজর ছিল ভালপুইয়া, যাকে নিয়ে প্রতিদিনই তোমাদের কাছ থেকে কোশ্চেন আসে যে ভালপুইয়ার ডিল কি হলো। দেখো, মুম্বাই একটু হোল্ড করেছিল, ইস্টবেঙ্গল কথাবার্তা অনেক দিন ধরে চালাচ্ছে। যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার, তো 27 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। নিতে গেলে একটা ট্রান্সফার ফি বেশ ভালো রকমই দিতে হবে, আনুমানিক 2 কোটি টাকার কাছাকাছি। তো সেটা নিয়েই এখনও পর্যন্ত নেগোসিয়েশন চলছে, এখনও পর্যন্ত সিগনেচারের কোনো খবর কিন্তু বেরিয়ে আসেনি। তো ভালপুইয়াকে নিয়ে অনেকটা সময় যাওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল সেকেন্ড অপশান হিসাবে আরও বেশ কিছু প্লেয়ারের দিকে নজর রেখেছিল, এবং লাস্ট সিজন থেকেই কিন্তু কেরালা ব্লাস্টার্সে যখন প্রীতম কোটাল ছিল, সেখান থেকেই কিন্তু প্রীতমকে নেওয়ার চেষ্টা করছিল ইস্টবেঙ্গল, এবং প্রীতম নিজেও একটা সাক্ষাৎকারে জানিয়েছিল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা তাকে নিজে ফোন করে, তারপর আর কোনো রকম কথা এগোয়নি। সেটা পার্সোনাল টার্ম এগ্রিড করানোর জন্য, কিন্তু এজেন্টের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। এটা একদম নিশ্চিত তোমরা ধরতে পারো, অনেক জায়গা থেকে বলা হবে না সেরকম কিছু হয়নি, সেটা তারা তাদের দায়িত্ব নিয়ে বলছে, কোনো অসুবিধা নেই সেখানে। যাই হোক, প্রীতম কোটাল এখন চেন্নাইন এফসির প্লেয়ার, 27 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ প্লেয়ার। নিতে গেলে একটা ট্রান্সফার ফি পে করতে হবে, এবং প্রীতমও চাইছিল কলকাতায় খেলতে, কলকাতায় খেললে অনেক সুবিধা রয়েছে, তো সেটা চেষ্টা করছিল। তো সেই নিয়ে কিন্তু আবারও নতুন করে কথাবার্তা শুরু হয়েছে বলে শোনা গেছে, যদিও কথাবার্তা ঠিক কতটা পর্যন্ত গেছে বলা যাবে না। এবং কালকে একটা ইন্টারভিউয়ে দেখলাম প্রীতম কোটাল সেখানে মোহাম্মদ রাশিদ ইস্টবেঙ্গলের প্রশংসা করছে, এবং রাশিদের খেলা খুবই ভালো লাগছে, দুটো দলকেই শুভেচ্ছা জানিয়েছে। অবশ্যই সে দীর্ঘদিন মোহনবাগানে খেলেছে, তার মোহনবাগানের সঙ্গে সম্পর্কটা খুবই ভালো, কিন্তু প্রফেশনাল ফুটবলারদের ওই কার সাথে সম্পর্ক ভালো কার সাথে সম্পর্ক খারাপ সেটা দেখলে হয় না। এরকম বহু উদাহরণ রয়েছে, দুই প্রধানে খেলার অভিজ্ঞতা। তো রিসেন্ট টাইমে দেবজিৎ মজুমদার, সৌভিক চক্রবর্তীও অন্যথা নয়, তারাও মোহনবাগানে খেলেছে, দীর্ঘদিন খেলেছে, এবং একটা সময় মোহনবাগানের বাজপাখি তো দেবজিৎকে বলা হতো, সে এখন ইস্টবেঙ্গলের প্লেয়ার। তো এগুলো ঠিক আছে, এগুলো চলতেই পারে। এর পরেও দেখবে অনেক প্লেয়ার ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যাচ্ছে, সেটাও হওয়ার সম্ভাবনা রয়েছে। রিসেন্ট টাইমে আনোয়ার আলী যে এত মোহনবাগান অন্ত পান, সেও মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে এসেছে। তো যে কোনো কিছুই হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রীতম কোটাল একটা অপশান হিসাবে রয়েছে, এবং এর সাথে সাথে তোমাদের কালকেই জানিয়েছিলাম নিখিল পূজারি, 29 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, বেঙ্গালুরু এফসির সঙ্গে এদের থেকেও বেশি 28 সাল পর্যন্ত আবার কন্ট্রাক্টেড রয়েছে। বর্তমানে তার মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তো বেঙ্গালুরু লাস্ট সিজনে কিন্তু তারা অল ইন্ডিয়ান ডিফেন্সে বেশিরভাগ ম্যাচ খেলেছে, সেখানে নিখিল পূজারি, রাহুল বেকে, সানা, পরবর্তী সময় ওখানে অনেক প্লেয়ার সাইড ব্যাকে আরও যারা ছিল, রোশন ছিল, এছাড়া কিছু কিছু ম্যাচে আরও বেশ কিছু প্লেয়ারকে আমরা খেলতে দেখেছিলাম, ভুটিয়ার মতন প্লেয়ারকে। তারা সেই ডিফেন্স লাইনকে ভাঙতে সহজে
চাইবে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, ট্রান্সফার মার্কেটে যে কোনো কিছু হতে পারে। নিখিল পূজারি এর আগে ইস্টবেঙ্গলে খেলার অভিজ্ঞতা রয়েছে। যখন হায়দ্রাবাদ থেকে যখন সে মুভ করছিল নতুন দলে, সেখানে ইস্টবেঙ্গল প্রচুর পরিমাণে তাকে নেবার ব্যাপারে চেয়েছিল। আমরা বারবার সেই নিয়ে রিপোর্ট করেছিলাম। মার্কাস বলো, IFTWC বলো, খেলনাও বলো, সমস্ত জায়গা থেকেই তোমরা আপডেট শুনেছিলে। ইস্টবেঙ্গল খুব ভালোভাবে চেষ্টা করছিল যাতে নিখিল পূজারিকে পাওয়া যায়। সেই সময় নিখিল এলো না, কিন্তু এখন নিখিল আবার নাকি সে আসতে চাইবে বলে শোনা যাচ্ছে। কারণ কি, এখন বেঙ্গালুরুর টাকা পয়সা দিচ্ছে না, এটাই হচ্ছে আসল কারণ। এছাড়া কিচ্ছু কারণ নেই। তার মানে সবাই টাকা পয়সাটাকেই ভালোভাবে চেনে। বেঙ্গালুরুতে থাকলে ন্যাশনাল টিমে সুযোগ পাওয়া অনেক সুবিধা হয়, সেই কারণে মানুষজন বেঙ্গালুরুকে বেছে নেয়। কেন সেই খারাপ সময় ইস্টবেঙ্গলে সে এলো না, সেটাও একবার ভাবার বিষয়। আর এখন ইস্টবেঙ্গল এত ভালো দল গঠন করছে, এখন ইস্টবেঙ্গলের দিকে আসছে। কারণ কি, ইস্টবেঙ্গল ভালো টাকা দেবে, ইস্টবেঙ্গল ভালো ট্রান্সফার ফি দিয়ে নেবে, এই সমস্ত ব্যাপার। তো ঠিক আছে, এগুলো ট্রান্সফার মার্কেটে চলবে, এগুলো নিয়ে কোনো কিছু বলার কিছু ব্যাপার নেই। এখন পর্যন্ত যেটা আপডেট খেলনামের তরফ থেকে আশিস দাও যেটা জানিয়েছে, হ্যাঁ অবশ্যই নিখিল প্রভুর সঙ্গে কথাবার্তা বলছে, আমরাও কালকে জানিয়েছিলাম। কিন্তু ডিল কে হবে সেটা কিন্তু সময় বলবে, আর কিছুটা সময় লাগবে। হ্যাঁ, একদম শেষের দিকে গিয়ে, লাস্ট সিজনেও আমরা দেখেছিলাম জিকসানকে নেওয়া হয়েছিল একদম শেষের দিকে গিয়ে, সেইভাবে আরেকটু সময় লাগবে। একদম শেষের দিকে গিয়ে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু একজন ডোমেস্টিক প্লেয়ারকে সাইন করাবে, যে কিন্তু রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, এবং তাকে ট্রান্সফার ফি দিয়েই নেবে। এবার বেঙ্গালুরুর সঙ্গে যেহেতু দীর্ঘমেয়াদী এতটা চুক্তি রয়েছে, ট্রান্সফার ফির অ্যামাউন্টও বেশ ভালো রকমই হবে, সেটুকু বলাই যায়। তো যদি নিখিল পূজারিকেই নিতে হয়, নিখিল পূজারির এখন 28 বছর থেকে 29 বছরের বয়স হয়ে গেছে, তাহলে সেই জায়গায় ভালপুইয়া কেন নয়, সেই নিয়েও কিন্তু প্রত্যেকটা সমর্থকের প্রশ্ন থাকবে। ভালপুইয়া নো ডাউট একজন কিন্তু দুর্দান্ত সাইড ব্যাক, সাথে সেন্টার ব্যাকেও খেলতে পারে। সেখানে নিখিল পূজারি কিন্তু সেন্টার ব্যাকে খেলতে পারে না। আর প্রীতম কোটালের এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপিরিয়েন্স, সে রাইট ব্যাকে প্রায় 80টার উপর ম্যাচ খেলেছে, সেন্টার ব্যাকে 100-র উপরে ম্যাচ খেলেছে, জাতীয় দলে 50-এর বেশি তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো তিনজন প্লেয়ারই নো ডাউট ভালো প্লেয়ার। এবার দেখা যাক শেষ পর্যন্ত কাকে নেওয়া সম্ভব হয়, শেষ পর্যন্ত সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই তিনজন প্লেয়ারই কিন্তু র্যাডারে রয়েছে, এটুকু বলা যেতে পারে। এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল ট্রান্সফার উইন্ডোতে আরও বেশ কিছু চমক দিতে চলেছে। তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করিয়েছে গোলকিপার পজিশনের জন্য। এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল একজন ইয়াং ট্যালেন্টেড ডিফেন্ডার পজিশনের প্লেয়ার, যেও কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার, তাকে সাইন করানোর বিষয়ে কথাবার্তা বেশ কিছুটা এগিয়ে নিয়েছে। নাম এখনই তোমাদের বলছি না, সময় আসুক তোমাদের জানিয়ে দেব নাম কি, কোন ক্লাবের প্লেয়ার। আর একটু ডিলটাকে এগোতে দাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেবো সেই প্লেয়ার কে হতে চলেছে। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু আক্রমণ বিভাগের একজন সেও ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের দিকেও নজর রেখেছে, তার সাথেও কথাবার্তা বলছে, এবং একজন ফ্রি প্লেয়ার রয়েছে। মানে তিনজন প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল সাইন করাবে, এটুকু বোঝা যাচ্ছে। এবার যতক্ষণ না পেন পেপারে সিগনেচার হয়, একটুখানি সময় তো লাগবেই, সেই দিকে নজর থাকবে। সিগনেচার হয়ে গেলে তোমাদের ডেফিনেটলি জানিয়ে দেবো। তো এই ভিডিওতেই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।